একটা সামান্য দুধওয়ালা আর সে কিনা প্লেনে উঠে গেল। না না, এ নিশ্চয়ই কোনো 2 নাম্বারই ব্যবসা করে। তো এগুলো যারা বলছো তাদের জন্য এই ভিডিওটা। সো হাই, আমি বিউটি। তোমরা তো আমার আগের ভ্লগে দেখেছো যে ব্যাঙ্গালোরে শেষের দিন আমরা কত মজা করে কাটালাম, অনেক শপিং করেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসার দিন। আমার ননদের ফ্ল্যাট থেকে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট ওই প্রায় 2 ঘন্টার মতন রাস্তা, সেই জন্য কিন্তু আমরা অনেক ভোর ভোর থাকতে রওনা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাড়ি চলে আসছে জন্য অনেকটা আনন্দে ছিলাম। আবার একদিকে ননদকে সে একা ছেড়ে চলে আসতে হচ্ছে, সেই জন্য কিন্তু মনটা একটু খারাপও ছিল। এটা কিন্তু আমার ব্যাঙ্গালোরের শেষ ভিডিও। আর এরপরে এয়ারপোর্ট থেকে প্লেন ধরে হুশ করে কলকাতায় নেমে যাবো, তারপরে কলকাতা থেকে বালুরঘাট। ব্যাস, ব্যাঙ্গালোরের চ্যাপ্টার এবারের মতন ক্লোজ। ভগবান না করুক কপাল করে কোনোদিনও যেন আমাদের আর এই কারণে ব্যাঙ্গালোরে আসতে না হয়। এর পরের বার যদি ব্যাঙ্গালোরে আসি সেটা শুধুমাত্র ঘোরার কারণেই যেন হয়। সবেমাত্র দিনের আলো ফুটেছে, দেখো রাস্তার ধার দিয়ে কত সুন্দর ফুলের গাছ। আর ব্যাঙ্গালোরের রাস্তাও কত সুন্দর পরিষ্কার ঝকঝকে। আর ব্যাঙ্গালোরে কিন্তু স্ট্রিট ডগও অনেক কম দেখলাম, প্রায় খুব একটা নেই বললেই চলে। আর হ্যাঁ, এইদিকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর, খুব একটা শীতও না আবার খুব একটা গরমও না। শুনলাম সারা বছর নাকি এই একই ওয়েদার থাকে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় নিয়ে গিয়েছিলাম একটা লাগেজ, আর দেখো বাড়ি নিয়ে যাচ্ছি 2টো লাগেজ। তার কারণ আমার ননদ যে আমাদেরকে এত কিছু কিনে দিয়েছে না, একটা লাগেজে হয়নি, সেই জন্য আমার ননদ আবার একটা এক্সট্রা লাগেজও দিয়ে দিয়েছে। তো সব লাগেজ তো আমাকেই বহন করতে হবে, আমার দুটো একসঙ্গে নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি এগুলো একটা গাড়ি নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তার কারণ তোমরা তো জানোই আমার হাজবেন্ডের অপারেশন হয়েছে, তার ভারী কিছু তোলা হবে না, সেই জন্য সবকিছু কিন্তু আমি নিয়ে যাচ্ছিলাম, তাকে একটা কিছু আমি তুলতে দিইনি। আমাদের ফ্লাইটের টাইম ছিল কিন্তু সকাল 10টা, আমরা 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর তখন কিন্তু ফুরফুর করে হাওয়া দিচ্ছিল আর শীতও লাগছিল, সেই জন্য দেখো আমি শার্ট পরে নিয়েছি। আর এইখানে মানে যত রুলস রেগুলেশন থাকে সব আমাদের কিন্তু এই সময়টা 90% কমপ্লিট হয়ে গেছে, আর একটা শুধু লাইনে দাঁড়ানো বাকি ছিল। আগে কিন্তু আমি এই এক্সকেলেটর গুলোতে একা একা উঠতে অনেক ভয় পেতাম, আর এখন দেখো আমি এগুলো শিখে গেছি। তো দেখো এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের দোতলাটা, কত সুন্দর দেখো, কত বড়। আর আমাদের কিন্তু এখন সবকিছু কমপ্লিট, মানে যা যা রুলস থাকে আর কি, এখন শুধু বোর্ডিংটাই বাকি আছে। আর আমি এইখানে একা একা বসে আছি, তার কারণ আমার হাজবেন্ড এখন একটু বাথরুমে গেছে। তো দেখো এই হচ্ছে সেই মুহূর্ত যেখানে আমি মানে প্রথমবার এত কাছে থেকে একেবারে নিজের চোখে প্লেন দেখলাম এই ফাঁকাটা দিয়ে। জানি ভিডিওতে ভালো ওঠেনি, বাট সামনে থেকে কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল আমি কি বলবো। তো দেখো আমাদের কিন্তু বাস চলে এসেছে, আর এখন কিন্তু আমি একটা আলাদাই আনন্দে আছি। সত্যি আমার খুবই মজা লাগছিল, মানে প্রথমবার প্লেনে উঠবো, কি যে আনন্দ লাগছিল। ছোট থাকতে আমি যখন আকাশ দিয়ে প্লেন যেতে দেখতাম তখন আমি ভাবতাম যে একদিন আমিও উঠবো প্লেনে, কিন্তু আমার সেই স্বপ্নটা যে এইভাবে পূরণ হয়ে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আনন্দ তো লাগছিলই, কিন্তু যদি আমার হাজবেন্ড পুরোপুরি সুস্থ থাকতো তবে আরো ভালো লাগতো, আরো বেশি মজা হতো। গাড়িতে বসেছিলাম ঠিকই, কিন্তু আমি শুধু জানলা দিয়ে প্লেনই দেখে যাচ্ছিলাম, মানে কত প্লেন চারিদিকে, মানে একটা করে টেক অফ করতেই আছে আবার একটা করে টেক আপ করতেই আছে, এত প্লেন। আর মানে কখনো থেমে নেই, সত্যি একটা করে উঠছে তো একটা করে নামছে, আমি তো দেখেই যাচ্ছি, আমার যে এত ভালো লাগছিল। আমি যদি ওইখানে থাকি না, আমার অনায়াসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে শুধুমাত্র এই প্লেন দেখতে দেখতে। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে প্লেনের সামনে চলে এসেছি। আর এইটা হচ্ছে সামনের সিঁড়ি, মানে সামনে যাদের সিট আছে তারা এই সিঁড়িতে উঠবে, কিন্তু আমাদের সিট ছিল পেছনে, সেই জন্য আমরা পেছনের সিঁড়িতে উঠবো। তো এবার আসি সেই কথাই যে আমি ভিডিওর ইন্ট্রোটা কেন এইরকম দিলাম। তো আসো ঘটনাটা শোনো। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি এরকম লিখেছিলাম যে দুধওয়ালার বউ হয়ে মানে প্লেনে উঠলাম। যারা বলো দুধওয়ালাদের সংসার চলে না ঠিকঠাক, তো দেখো আমরা প্লেনে উঠেছি। তো এরকম একটা আমি মানে ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করেছিলাম। ওইখানে আমার 80% মানুষ পজিটিভ কমেন্ট করেছে, বাট বাকি 20% মানুষ এমন কমেন্ট করেছে যেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখো এখানে আমাকে একজন কমেন্ট করেছে সে তো বন্ধন থেকে কিস্তি নিয়ে ফ্লাইটে ওঠা যায়। তো আমি তাকে বলতে চাই আমরা বন্ধন থেকে কিস্তি নিয়ে ফ্লাইটে উঠিনি, সেভিংস টাকা দিয়ে উঠেছি। তো যাই হোক সেই কথা না হয় বাদ দিলাম, যদিও বা বন্ধন থেকে কিস্তি নিয়ে ফ্লাইটে উঠলাম তাতে কি হলো, কারা বন্ধন থেকে কিস্তি নেয়, যাদের দেওয়ার সামর্থ্য থাকে তারাই নিশ্চয় নেয়। তো যাই হোক দেখো অনেকে কিন্তু আমার হয়ে রিপ্লাই দিয়ে দিয়েছে তাকে, যারা আমাকে ভালোবাসে। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ
যে তোমরা আমার হয়ে অন্যদের সঙ্গে ঝগড়া করো আমার জন্য। তো এত ভালোবাসা পেয়ে সত্যি আমি খুবই খুশি। তো দেখো এখানে আমাকে আরেকজন কমেন্ট করেছে কোনো 2 নম্বর কাজ তো করতে পারে, করে বলছি না, করতেও পারে। তো এই কমেন্টটা যে করেছো তাকে আমি বলতে চাই আমার হাজব্যান্ড কোনো 2 নম্বরই কাজ করে না, সে সৎ পথে রোজগার করে, দুধের ব্যবসা করে, বুঝেছো? আর তুমি এরকম কমেন্ট করেছো মানে তোমার চিন্তা ভাবনা মন মানসিকতা এরকম, হয়তো বা তুমি 2 নম্বরই কাজ করতে পারো, কে জানে, সেই জন্যই অন্যকে বলতে পারছো। আর একটা কথা, তোমরা কি ভাবছো যে আমরা কি প্লেন কিনে নিয়েছি নাকি? আমরা সামান্য প্লেনে উঠেছি ভাই, কোনো প্লেন কিনে নিইনি যে যার জন্য বন্ধন থেকে কিস্তি নিতে হবে, 2 নম্বরই ব্যবসা করতে হবে, বুঝেছো? আমরা কোনো প্লেন কিনে নিইনি। 10-12 হাজার টাকা হলে নর্মালি 2জন মানুষ প্লেনে উঠতে পারে। আর আজকালকার দিনে এটা যে কেউ মানে এফোর্ড করতে পারে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা মানুষ যে কেউ এটা এফোর্ড করতে পারে, খুব একটা মানে বিশাল অসাধ্য সাধন কিছু না। তোমরা এমন ভাব করছো যেন আমরা একটা প্লেন কিনে নিয়েছি, যে টাকা পেলাম কোথা থেকে, এমন করছো। তো যাই হোক, এই যে দেখো এটা একটা শেষ কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। জানি না তোমাকে কে কি বলেছে, বাট তুমি নিজেই কিন্তু তোমার বরকে ছোট করছো বারবার দুধালা বলে। মানে সে বলতে চাইছে আমি আমার বরকে বারবার দুধালা বলছি, তা এর মানে যে আমার বরকে ছোট করা বোঝাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কেমন করে, মানে দুধালা বা গোয়ালা এগুলো কি খারাপ কথা নাকি যে এগুলো কাউকে বললে ছোট করা হবে? আমার বর দুধের ব্যবসা করে, সৎ পথে রোজগার করে, এইটা বলতে আমার কোনো লজ্জা নেই। আর এইটা বলা মানে আমার বরকে ছোট করা না, বুঝেছো? তো দেখো এই দাদা ভাই আমাকে কত সুন্দর কমেন্ট করেছে, চাকরিওয়ালা বরের ভাবনা দেখিয়ে পরিশ্রমী বরের দিকটা গর্বের সাথে তুলে ধরেছো, এটাই ভালো লাগলো, সবাই নিজের জায়গায় ভালো। তো এই দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে বোঝার জন্য। তো শুধু কিন্তু এই দাদা ভাই নয়, এই দাদা ভাইয়ের মতনই 80% মানুষ কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও অনেক দূর এগিয়ে গেছে। এখন কিন্তু এই প্লেন টেক আপ করার সময়। তো দেখো আমাদের সামনে কিন্তু আরো 2টো প্লেন আছে, এগুলো একে একে টেক আপ করবে, তারপর আমাদেরটা করবে। আর আমাদের প্লেনের পেছনেও কিন্তু লাইন ধরে আরো অনেকগুলো প্লেন আছে, মানে একে একে সব প্লেনগুলো পরপর টেক আপ করবে। তো আমি কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম যে একটা প্লেন টেক আপ করবে আর সেইটা পুরোপুরি ভাবে আমি ভিডিওতে ক্যাপচার করব, কিন্তু কখনোই পেরে উঠছিলাম না। মানে প্লেনগুলো প্রথমে যেতে যেতে মানে স্পিডটা যে এত বাড়িয়ে দিচ্ছিল কিছুতেই পারছিলাম না, কিন্তু ফাইনালি দেখো এই প্লেনটার বেলায় আমি পেরেছি। তো দেখো প্লেনটা কিন্তু স্পিড বাড়াতে বাড়াতে অনেক দূর চলে গেছে, আর আমি কিন্তু ভিডিওটাও কিন্তু অনেক জুম করে করছি, মানে ভালো বোঝাই যাচ্ছে না প্লেনটা দেখো কত ছোট দেখাচ্ছে, যেহেতু অনেক দূরে চলে গেছে যে ওই জন্য। তো দেখো ফাইনালি কিন্তু প্লেনটা এখন টেক আপ করবে, দেখেছো দেখেছো প্লেনটা উঠছে, মানে এত যে আনন্দ লাগছিল চোখের সামনে থেকে, তো আমি অনেকক্ষণ থেকে দেখছি, কিন্তু এই প্রথমবার আমি ভিডিওতে রেকর্ড করতে পারলাম, সত্যি আমার খুবই আনন্দ হচ্ছিল। আর তো দেখো এবার কিন্তু আমাদের প্লেনটা টেক আপ করার পালা। আর হ্যাঁ, আমি এর আগে অনেকের ভ্লগে দেখেছি যে প্লেন টেক আপ করার সময় নাকি বুকের ভেতর মানে কেমন হয়, বমি বমি পায়, গা গুলোয়। তো এইটা আজকে আমি ফিল করতে পারছি, সত্যি আমার কিন্তু সত্যি এরকম হচ্ছিল। আর এইটা কোনো অ্যাক্টিং না, একেবারে সত্যি 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 কিন্তু শরীর খারাপ করছিল। তো দেখো ফাইনালি আমাদের প্লেনটাও কিন্তু উড়ে গেছে, আর ওপর থেকে দেখো সবকিছু কত ছোট ছোট দেখাচ্ছে। আমি জানি এগুলো নর্মাল, কিন্তু আমার কাছে সত্যি মানে প্রতিটা বিষয় আমি উপভোগ করছিলাম, তো আমার কাছে সবকিছু নতুন নতুন, তো মানে বিশাল আনন্দ হচ্ছিল। আর কি বলবো, মানে খুব এক্সাইটেড লাগছিল, তো সেই জন্য তোমাদেরকে এইভাবে বলছি। আর দেখো আমার শরীর এখানে পুরো খারাপ হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমিও কিন্তু এখন আকাশে উড়ছি গাইস, না না নিজের পাখা দিয়ে না, প্লেনে করে। তারপর কিন্তু মিডিলে একবার চলে এসেছিলাম বাথরুমে, এটা হচ্ছে প্লেনের বাথরুম, ও তারপরে দিয়ে দিলাম 2 ঘন্টার জন্য টানা ঘুম। আর তারপরে কিন্তু আবার প্লেন টেক অফ করার সময় চলে এসেছি। তো ফাইনালি কিন্তু আমরা এবার চলে এসেছি কলকাতায়। উফ, মনে হচ্ছে বাড়ির কাছাকাছি আসলাম, আর একটু গেলেই আমাদের বাড়ি, আর 1 রাতের রাস্তা। তো দেখো সেম ভাবে প্লেন টেক অফ করার সময়ও আমার আবার সেই একই শরীর খারাপ শুরু হয়ে গেছে, মাথা ঘোরানো, গা গুলানো, ভমিটিং এগুলো কিন্তু হচ্ছিল। আর পেয়েছিল কিন্তু প্রচন্ড খিদে। কলকাতা এয়ারপোর্টে আমরা নেমেছি 12:30টার দিকে, আর আমাদের কলকাতা থেকে বালুরঘাটের ট্রেন ছিল রাত্রি 10টাতে। ভাবো মাঝখানে এতটা সময় আমাদেরকে স্টেশনে থাকতে হবে। ইস, কবে যে আমাদের বালুরঘাটের এয়ারপোর্টটা ঠিক হবে, তাহলে আমরা সরাসরি বালুরঘাটে আসতে পারতাম, আর আমাদের এক্সট্রা করে ট্রেন ধরতে হতো না, আর এক্সট্রা ভাবে জার্নি করতে হতো। তো যাই হোক দেখো আমরা কিন্তু আবার সে প্লেন থেকে নেমে বাসে উঠে গেলাম, আর এইখানে চলে এসেছে আমাদের ব্যাগ। একে একে এবার ব্যাগগুলো কালেক্ট করে নেবো। লাল কালার যে ব্যাগটা আসছে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমাদের ব্যাগ, আর এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে কালো কালার। তো ফাইনালি 2টো ব্যাগই
কিন্তু কালেক্ট করা হয়ে গেল। আর হ্যাঁ, এই কালো কালার ব্যাগটা কিন্তু সবার লাস্টে এসেছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি আবার একটা ট্রলি গাড়িগুলো নিয়ে নেব, আর তারপরে একেবারে চলে যাব এয়ারপোর্টের বাইরে। আর এখান থেকে গাড়ি ধরে এবার চলে যাব স্টেশনে। আর হ্যাঁ, তার আগে কিন্তু কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। শিয়ালদা স্টেশনের আশেপাশে যদি কোনো হোটেল পাই, হোটেল তো আছে অবশ্যই, তো সেগুলোতে খাওয়া দাওয়া করে নেব। তারপরে শিয়ালদা স্টেশনে গিয়ে অনেকটা সময় কাটাতে হবে। তো দেখো, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের ট্রেন আছে রাত্রি 10টায়। তো আমার হাজব্যান্ডের কিন্তু এইখানে পেন শুরু হয়ে গেছে, সেই জন্য এখানে শুয়ে পড়েছে আর আমি এখানে বসেছিলাম ওর পাশে। তো দেখো, ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে আর আমরাও কিন্তু উঠে পড়লাম এসি কামরায়। আর হ্যাঁ, রাতের ডিনার কিন্তু আমরা স্টেশনেই করে নিয়েছিলাম 9টা সাড়ে 9টার দিকে। আর এখানে মাঝরাতে আমি একটু ঘুম থেকে উঠলাম একটা ভিডিও শ্যুট করার জন্য, শর্টস, সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার পেজে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু পরের দিন সকালে বালুরঘাটে পৌঁছে গিয়েছি। উফ, কি যে আনন্দ হচ্ছিল সে তো বুঝতেই পারছো। আর দেখো বালুরঘাটে কত কুয়াশা, মানে আমরা যেদিন বালুরঘাটে নেমেছি সেদিনে নাকি শীতটা আরো বেশি পড়েছিল, চারিদিকে কত কুয়াশা। এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি, সেই পরিচিত রাস্তা দিয়ে। উফ, কি যে মজা লাগছে, মানে কতদিন পরে আসলাম নিজের শহরে। তো চলো, যাই হোক, ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।